আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মব কালচার বা মব সন্ত্রাস কবে থেকে শুরু হলো এই ভূখণ্ডে? মোটা দাগে আমরা যদি বলি যে মব সন্ত্রাসের ভয়াবহ রূপ প্রথম বড় আকারে দেখা গিয়েছিল ১৯৫৮ সালে ২৩শে সেপ্টেম্বরে প্রাদেশিক পরিষদে। মানে সংসদ ভবনের ভেতরে ভারপ্রাপ্ত স্পিকার শাহেদ আলীকে পিটিয়ে চেয়ার দিয়ে মেরে পেপার ওয়েট ছুঁড়ে তাকে হত্যা করা হয়। তিনি ভয়াবহ আহত হন সংসদ ভবনের ভেতরে। এরপর ২৬শে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এটা হচ্ছে এই আমাদের বাংলা ভূখণ্ডের প্রথম বড় ভয়াবহ মবের ঘটনা। ১৯৫৮ সালের ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত মব বন্ধ হয়নি। সেই মব নিয়ে খানিকটা তথ্য আপনাদেরকে দিতে চাই যে কেন সেই মবটি হয়েছিল। প্রিয় দর্শক, সেই ডেপুটি স্পিকার, তখন তিনি ভারপ্রাপ্ত স্পিকার ছিলেন শাহেদ আলী। সেই হত্যাকাণ্ড নিয়ে নানা ধরনের বৃত্তান্তও আছে। আত্মঘাতী রাজনীতির ৩ কাল বইয়ে মাহমুদ আলীর জবানবন্দি, এটা সরকার শাহাবুদ্দিন আহমদের লেখা। এর ২য় খণ্ডে শাহেদ আলী হত্যার ঘটনা বলা আছে। হাশিমউদ্দিন আহমেদ তিনি ছিলেন প্রাদেশিক পরিষদের একজন সংসদ সদস্য, পাশাপাশি মন্ত্রীও ছিলেন। তার একটি সাক্ষাৎকার দৈনিক ইনকিলাব গ্রহণ করে। সেই সাক্ষাৎকারে তিনি এই ঘটনার চুলচেরা লিখেছিলেন। তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন। আমি অনেক বড় ঘটনা উল্লেখ করতে চাই না, তাহলে এই ভিডিওর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আমি ছোট আকারে তুলে ধরতে চাই। শাহেদ আলী অ্যাসেম্বলিতে ঢোকার সময় শেখ মুজিব ও মোহন মিয়া ধস্তাধস্তি করছিল। শাহেদ আলী ঢোকার সাথে সাথেই আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন এসেছেন? জবাবে শাহেদ আলী বললেন যে, আপনাদের দেখতে এসেছি। বিরোধী দলীয় সদস্যদের বিরোধিতায় শাহেদ আলী ঘাবড়ে গিয়েছিলেন। খুব সম্ভবত ভীতির কারণে তিনি আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে কিছু বলার চেষ্টা করেন। বাজেট নাকি অন্য কিছু কি বিষয়ে কিছু বলতে গেলেই আওয়ামী লীগ মেম্বাররা ভীষণ ক্ষেপে যান শাহেদ আলীর উপর। একটা পেপার ওয়েট সজোরে নিক্ষিপ্ত হয় শাহেদ আলীর কপালে। উনি কপালে হাত চেপে ধরেছিলেন। তবে সেদিন শেখ মুজিব হাউসকে শান্ত করার পরিবর্তে গরম করেছিলেন সবচেয়ে বেশি। প্রথমেই দেখলাম মুজিবের হাতে একটা হান্টার। স্পিকারের দিকে তেড়ে যাওয়ার সময় কে যেন শেখ মুজিবের হাত থেকে হান্টারটি কেড়ে নেয়। পরে মুজিবকে দেখলাম চেয়ার নিয়ে স্পিকারের দিকে তেড়ে যেতে। মুজিবের অন্য সাঙ্গ পাঙ্গরা সাথে ছিল। লাউড স্পিকারও বন্ধ। পরে দেখলাম শাহেদ আলীকে রক্তাক্ত অবস্থায় পুলিশ কোলে করে নিয়ে যাচ্ছে। তার কয়েকদিন পরেই, মানে ২৬শে সেপ্টেম্বর, শাহেদ আলী পাটোয়ারি মারা গেলেন। এটা হচ্ছে মোটা দাগে ঘটনা। হাশিমউদ্দিন আহমেদ তিনি মন্ত্রী এবং প্রাদেশিক পরিষদের সদস্য। তিনি এটা বর্ণনা করেছিলেন ইনকিলাবে দেয়া সাক্ষাৎকারে। তাছাড়া আত্মঘাতী রাজনীতির ৩ কাল বইয়ে মাহমুদ আলীর জবানবন্দিতেও এই ঘটনা উল্লেখ আছে। প্রিয় দর্শক, শাহেদ আলীর এই প্রসঙ্গ থেকে আমরা দুটো ছবি আপনাদেরকে দেখাতে চাই। প্রিয় দর্শক, চলুন দুটো ছবি আমরা দেখে নেই যে মব কালচার কি ধরনের ভয়াবহ ঘটনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, এই ছবিটি নিশ্চয়ই আপনারা দেখেছেন। এই যে মাহমুদুর রহমানের উপর কুষ্টিয়ায় আদালত চত্বরে ভয়াবহ হামলা। তিনি রক্তাক্ত অবস্থায় সেখান থেকে চলে আসেন। সেই সময় তার গাড়িতে হামলা করা হয়। ভয়াবহ সেই হামলার সময় পুলিশ একেবারেই নির্বিকার ছিল। এটি আমাদের স্বাধীন সংবাদপত্রের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই ঘটনার বিচার আজ পর্যন্ত হয়নি। বিচার কবে হবে সেটিও আমরা জানি না। যাই হোক, এরপরে আরেকটি মবে আক্রান্ত হওয়া ছবি আপনাদেরকে দেখাতে চাই। চলুন আমরা দেখি। সংগ্রাম সম্পাদক আবুল আসাদের উপর এই হামলাটি হয়েছিল। প্রিয় দর্শক, এই যে একটি ছবি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সংগ্রামের সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে। মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা সংগঠন অতর্কিত হামলা চালায়। তাকে টেনে হেঁচড়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, তাকে অপমান অপদস্থ এবং ক্ষমা চাইতে বাধ্য করে। প্রিয় দর্শক, এখন চলুন আজকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার দিকে আমরা তাকাতে চাই। আজকে কি ঘটনা ঘটেছে তার একটি চুম্বক অংশ আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ ৭১। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে গঠিত এই প্ল্যাটফর্মের প্রথম কর্মসূচি ছিল অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও গণফোরামের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেনের। আলোচনায়
প্রধান বক্তা হিসেবে বা প্রথম বক্তা হিসেবে অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন। অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি আসলে বামপন্থী আদর্শে বিশ্বাসী। অনেকে বলেন তিনি আওয়ামী বামপন্থী বয়ান ফেরি করেন। যাই হোক, তিনি কি বলেছেন? আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধান ছুঁড়ে ফেলার পায়তারা চলছে। এর পেছনে জামাত শিবির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি জড়িত। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছেন। তার বক্তব্য শেষ হওয়ার আগেই একদল যুবক স্লোগান দিতে দিতে মিলনায়তনে প্রবেশ করে তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, লিগ ধর, জেলে ভর, জুলাইয়ের যোদ্ধারা এক হও, লড়াই করো, এমন স্লোগান দিতে থাকে এবং গোল টেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে একদিন আগের ঘটনা, নয়াদিগন্ত পত্রিকায় একটা রিপোর্ট এসেছে। এটা অনেকেই আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে হাসিনা এবং এস আলমের মধ্যে বৈঠক হয়েছে। কি বৈঠক হয়েছে? যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করতে হবে, সেই জন্যে বিপুল প্রণোদনা বা বিপুল বিনিয়োগেরও কথা বলা হয়েছে। দিল্লিতে হাসিনা এস আলমের বৈঠক, নতুন পরিকল্পনা। সেই পরিকল্পনায় বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে এই সরকার উৎখাতের সকল বিধি ব্যবস্থা করতে হবে, যাতে আগামী ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনটি না হয়। সেই জন্যে যা প্রয়োজন সেই অর্থ দিতে প্রতিশ্রুতি দিয়েছেন এস আলম গ্রুপের প্রধান এস আলম সাহেব। এখানে কি বলা হচ্ছে? গোয়েন্দা সূত্র জানায় বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরো ২,০০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন এস আলম। এছাড়া অন্তর্বর্তী সরকার হঠাতে তৈরি করা হচ্ছে ভয়ানক নাশকতার ছক। বিভিন্ন দেশে পলাতক মুজিববাদী নেতাকর্মী এবং আমলা, সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের দিয়ে আঁটা হচ্ছে কূটকৌশল। পরিকল্পনা বাস্তবায়নে দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ। এখানে একটা কথা আমি বলে নিচ্ছি, এই পরিকল্পনা যখন সামনে এসেছে তখন সরকারেরই উচিত ছিল এই বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করা, যে এই পরিকল্পনা বাস্তবায়নে কারা কোথায় কিভাবে আন্দোলন করছে বা মবের উপাদান তৈরি করছে। এখন দেখুন, এই ঘটনায় যারা সেখানে গিয়ে অনুষ্ঠান পণ্ড করেছে, আমার প্রশ্ন হচ্ছে যে তারা দাবি করেছেন যে এরা ষড়যন্ত্র করছিল বা আওয়ামী লীগের পক্ষে প্রথম যাত্রা শুরু করছিল মুক্তিযুদ্ধের বয়ানকে সামনে রেখে। এর জন্যে আমাদের গোয়েন্দা সংস্থা রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। তারা কেন যথাযথ তদন্তের মাধ্যমে বা যথাযথ উদ্যোগটি গ্রহণ করলো না? তাদের কাছে কি পূর্ব কোনো তথ্য ছিল না? তাদের কাছে কি এই ছক বাস্তবায়নে কি, কি প্রোগ্রাম নেওয়া হচ্ছে সেটার কোনো প্রমাণাদি ছিল না? তাহলে যদি থেকেই থাকে, ধরুন তাদের কাছে ছিল, থাকার পরেও এই ধরনের প্রোগ্রাম তারা করার কেন অনুমতি দিলেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মব তৈরি হবে, এটার তথ্য তাদের কাছে যদি থেকে থাকে, তাহলে তারা আগে হল রুমে উপস্থিত হয়ে কেন এই প্রোগ্রামটি বন্ধ করলেন না? কেন বিক্ষুব্ধ জনতা বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসে এটাকে বন্ধ করলো? কারণ এর মধ্য দিয়ে প্রথমত যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বা করতে যাচ্ছেন, তারা এখানে মব তৈরির একটা উপাদান তাদের বিরোধীদের হাতে তুলে দিয়েছেন। আর দ্বিতীয়ত, যে একটা মব তৈরি হয়েছে। ধরুন বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে। বিপ্লবের পর বা অভ্যুত্থানের পর এই মব তৈরি হওয়ার একটা সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে করে দিয়েছে। এই অভিযোগ কিন্তু নানাভাবে উঠছে। যখনই এই ধরনের প্রয়াস কেউ করছেন, তাদের ন্যায্য দাবি হলেও সেটাকে তাদের হাতে তুলে না দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো শক্ত অবস্থান নেয়া উচিত। প্রিয় দর্শক, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যাডভোকেট জেডাই খান পান্না তিনি অনেকদিন ধরেই আমাদের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তপোক্তভাবে অবস্থান নিয়েছেন। সেই জন্য যে বয়ান উৎপাদন করা প্রয়োজন সেটা করছেন। তিনি একটি প্ল্যাটফর্মও করেছেন। এই প্ল্যাটফর্মের নাম দিয়েছেন মঞ্চ ৭১। বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় মঞ্চ ৭১ আত্মপ্রকাশ। এখন তার উপরে নানা ধরনের সন্দেহ তৈরি হয়েছে। কারণ হলো যে তিনি শেখ হাসিনার মামলা পরিচালনার জন্য আদালতে আবেদন করেছিলেন। প্রকাশ্যেই তিনি প্রেসকে জানিয়েছেন যে শেখ হাসিনার মামলায় তিনি আইনজীবী হিসেবে থাকতে চান। যদিও পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার আবেদনটি গ্রহণ করেননি। ফলে তিনি যে কেবলমাত্র বা নিখাতভাবে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াচ্ছেন, এটা নিয়ে সন্দেহ সংশয় তৈরি হয়েছে।
তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে গণ অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন স্টেকদের মধ্যে একটা তথ্য আছে। ফলে তারা যখন একটা অনুষ্ঠান আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, আগেভাগে তথ্য পেয়ে সেখানে বাধা দিয়েছেন বা পণ্ড করেছেন বা হস্তক্ষেপ করেছেন একদল মানুষ। আমি মবের বিপক্ষে, যেকোনো মবের বিপক্ষে। এই মবের ট্রেন্ড কিন্তু ১৬ বছরেই আমরা দেখেছি। এটার ধারাবাহিকতা এখনো চলছে। রাষ্ট্র এটাকে বন্ধ করতে পারেনি। এখন দেখুন, যখন এই খবরটি চাউর হয়, দিল্লিতে হাসিনা এবং এস আলমের মধ্যে বৈঠক হয়েছে। সেই বৈঠকে টাকা লেনদেন হয়েছে এবং সেই টাকা বাংলাদেশে ছড়ানো হবে। এই তথ্য তো গোয়েন্দা সংস্থার কাছে আছে। তাহলে তারা কেন উদ্যোগী হয়ে এই ধরনের তৎপরতা বন্ধ করলেন না? কেন একদল মানুষকে গিয়ে বন্ধ করতে হলো বা তাদের হাতে তুলে দেয়া হলো বা তাদেরকে মব করার সুযোগ দেয়া হলো? এটা একটা প্রশ্ন, প্রিয় দর্শক। এখন দেখুন, যে বিষয়ে আমি শিরোনাম দিয়েছি যে পান্নার প্ল্যানে ফাঁসলো লতিফ সিদ্দিকী, ভেতরের গোপন তথ্য। আপনারা জানেন যে এই মুক্তিযুদ্ধ ৭১ যে মঞ্চ ৭১ নাম দেওয়া হয়েছে। অনেকে বলছেন যে এই মঞ্চের নামে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরাই সংগঠিত হবে এবং এর মধ্যে যেহেতু সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেরাই খান পান্না রয়েছেন, সুতরাং এই যে অভিযোগ এটা অনেকেই সত্য বলেই মনে করছেন। কারণ ইতিমধ্যে তিনি শেখ হাসিনার পক্ষে ঘোষণা দিয়েই মাঠে নেমেছেন। এখন আ তিনি কি বলেছেন? তিনি প্রত্যেক অতিথিকে দাওয়াত দিয়েছেন নিজে ফোন করে। তিনি ডক্টর কামাল হোসেনকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি করেছেন। এরপর তিনি অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে দাওয়াত করেছেন। আরো অনেককে দাওয়াত করেছেন। যেমন একজন সাংবাদিকও ছিলেন। তিনি টকশো উপস্থাপক মঞ্জুরুল আলম পান্না সেখানে উপস্থিত ছিলেন। এভাবে আরো বিভিন্ন পর্যায়ের লোকজন ছিলেন। যাদেরকে নিয়ে ইতোমধ্যেই গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থানের একটা গুঞ্জন আছে। অধিকাংশ ব্যক্তিবর্গ এই ঘরানারই ছিলেন। এইরকম একটা অনুষ্ঠানে অ্যাডভোকেট জেরাই খান পান্না সবাইকে দাওয়াত দিলেন, কিন্তু তিনি হাজির হলেন না। সেই জন্যে আব্দুল লতিফ সিদ্দিকী, যিনি একসময় আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের শীর্ষ নেতা ছিলেন, শুধু তাই নয়, তিনি ডাকসাইটে নেতা ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ ভাজন ছিলেন। কিন্তু যখনই তিনি শেখ হাসিনা পুত্র জয়ের বিরুদ্ধে কথা বলেন, সেই কথা ব্যাপক আকারে ভাইরাল হয়। সেই কথাটি শেখ হাসিনা পুত্র জয়ের পক্ষে ছিল না বলেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি দীর্ঘদিন দল ছুটছিলেন বা সর্বশেষ যে ২০২৪ এ নির্বাচন হয় সেখানে স্বতন্ত্রভাবে দাঁড়ান এবং বিজয়ী হন। এইরকম একজন ব্যক্তি, তাকেও এখানে রাখা হলো। যিনি দাওয়াত করলেন জেরাই খান পান্না, তিনি এলেন না। ডক্টর কামাল হোসেনও আসেননি। আগেই জানা গিয়েছিল যে ডক্টর কামাল হোসেন এই প্রোগ্রামে থাকবেন না। আরেকটি খবর কিছুদিন আগে চাউর হয়েছিল যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জেরাই খান পান্না সহ অন্যরা ধানমন্ডি ৩২ নম্বরে যাবে। তখন আমি ব্যক্তিগতভাবেই ডক্টর কামাল হোসেন স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বলেছিলেন যে না, তিনি জানেন না এই ধরনের কোনো অনুষ্ঠানের বিষয়ে। তিনি আসলে এই যে তার নামে ছড়ানো হচ্ছে এটা ভুয়া মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত, এটাই বলেছিলেন। এখন আমরা দেখলাম এই অনুষ্ঠানেরও প্রধান অতিথি জেরাই খান পান্না করলেন ডক্টর কামাল হোসেনকে। কিন্তু ডক্টর কামাল হোসেন স্যার স্পষ্টই বলেছেন যে আমি জানি না, আমি এই ধরনের অনুষ্ঠানে প্রধান অতিথিও হওয়ার অনুমতি কাউকে দেইনি বা রাজি হইনি। তো দেখুন, জেরাই খান পান্না আব্দুল লতিফ সিদ্দিকীকে ডেকে আনলেন। ডেকে এনে তিনি আসলেন না। ঘটনাটি ঘটল, লতিফ সিদ্দিকীকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো বা আটক করা হলো। এখানে অন্য যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু নিজেকে ক্লারিফিকেশন দেন নাই। লতিফ সিদ্দিকী দিয়েছিলেন। লতিফ সিদ্দিকী বলেছিলেন যে আমি তো আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। অনেক আগেই বহিষ্কার হয়েছি। শেখ হাসিনার সঙ্গে আমার দ্বন্দ্ব তৈরি হয়েছে। এরপর আমি গণ অভ্যুত্থানের সময় ১৬ই জুলাই ছাত্রদের পক্ষে কথা বলেছি। গণ অভ্যুত্থানকে সমর্থন করেছি। এই কথাগুলো তিনি মিডিয়ার সামনে বলেছেন। তো এখন লতিফ সিদ্দিকীর আত্মীয়স্বজন বলছেন যে তিনি আসলে প্রতারণার ফাঁদে পড়েছেন জেরাই খান পান্নার। জেরাই খান পান্না এইরকম একটা ঘটনা তৈরি করবেন বা এখানে এরকম একটা ঘটনা ঘটতে পারে সেই বিষয়ে তার কাছে তথ্য থাকার পরে তিনি আসেননি, কিন্তু অন্যদেরকে বিপদের মুখে ফেলে দিয়েছেন। এখন প্রিয় দর্শক, এই যে আমরা একটা খবর সম্পর্কে কদিন আগে ব্যাপক আকারে জানলাম যে বাংলাদেশকে অশান্ত করবার জন্যে প্রায় ৫,০০০ কোটি টাকার একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
২,০০০ কোটি টাকারও বেশি টাকা ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। এস আলম হস্তান্তর করেছে। এই তথ্যটি কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থাই জানিয়েছে। তারা বলছে যে ইন্ডিয়ার বিশ্বস্ত কিছু সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে। আমরা যে কথাগুলো শুনছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচনের আগে একটা অস্থিতিশীল পরিস্থিতি যদি তৈরি হয়, গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি বিভেদ বাড়ে, তাহলে একটা ভয়াবহ অস্থিতিশীল অবস্থা তৈরি হবে। তার মধ্য দিয়ে নির্বাচন বানচালও হয়ে যেতে পারে। অভিমানের আগে ক্ষোভে ডক্টর ইউনূস পদত্যাগও করতে পারেন। ফলে একটা ভ্যাকুয়াম তৈরি হবে। এই ভ্যাকুয়াম তৈরি হলেই আওয়ামী লীগের এখানে ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। ফলে তারা নানা ধরনের কর্মসূচি এবং নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছেন। যার ফলশ্রুতিতে এস আলম প্রতিশ্রুতি দিয়েছেন অর্থায়ন করার। এখন যাই কিছু হোক না কেন রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা বিষয়ে অ্যাড্রেস করতে হবে, তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। আমাদের উপদেষ্টা বর্গদেরকেও এই বিষয়ে দায়ভার নিতে হবে। এখানে অস্থিতিশীল হবার যত ঘটনা ঘটুক, তাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা একজন মানুষ অপরাধী বা অপরাধের সঙ্গে যুক্ত আছেন জেনেও তাকে তো নিজের হাতে হত্যা করতে পারি না, আইন হাতে তুলে নিতে পারি না। এটা তো সভ্য সমাজের কোনো কর্মকাণ্ড হতে পারে না। এই যে মব কালচার, এটাকে তো বন্ধ করতে হবে। সেই জন্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আগেই উদ্যোগী হয়, তাদের কাছে যদি পর্যাপ্ত তথ্য থাকে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে, তাহলে জনগণ এইরকম ঘটনা তৈরি করার সুযোগ পাবে না। সেই বিষয়টিতে অবশ্যই জোরালোভাবে নজর দিতে হবে। ১৯৫৮ সালের ২৩শে সেপ্টেম্বর সংসদে ভারপ্রাপ্ত স্পিকারকে হত্যা করে প্রাতিষ্ঠানিকভাবে যে মব কালচার শুরু হয়েছে, সেটি অবশ্যই বন্ধ করতে হবে। পাশাপাশি বাংলাদেশকে ঘিরে যে ষড়যন্ত্র এবং নির্বাচনকে বানচাল করার যে চক্রান্ত, সেটিকে বন্ধ করার জন্যে যা করার দরকার, তা যদি এই সরকার না করতে পারে, তাহলে তাদের জন্যেই ভয়াবহ বিপদ নেমে আসবে। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।